নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব 9 নম্বর পর্ব শুরু করছি। আশা করি আগের পর্বগুলো সকলের খুব ভালো লেগেছে। এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে। শুরু করছি। ঘরে পৌঁছেই মিষ্টির স্ত্রী আর স্নেহা বসে পড়ল গল্প করতে, যে যারা সারাদিনের অভিজ্ঞতার ভাণ্ডার কি হয়েছে এইসব। স্ত্রী বলল, কার কেমন কাটলো দিন? স্নেহা বলছে যে আমার তো গ্যারান্টি দিতে পারি, আমার থেকে বোরিং এই দিনটা মনে হয় কারুর কাটেনি। এরা সারাদিন শুধু পড়েই যাচ্ছিল, বই থেকে একবার কেউ মাথাও তুলছিল না। আর আমার বিরক্ত লাগছিল, গ্রুপে একটা ছেলেও ছিল না যাকে দেখে একটু ক্রাশ ট্রাশ খাওয়া যেত। আর সিনিয়রটা তো অসহ্য বোরিং। বাজে কথা বলিস না স্নেহা, ছেলেটা যথেষ্ট ভালো ছিল, অত্যন্ত সুন্দর, স্মার্ট, ভীষণ ভদ্র। ভদ্র হলেই সবসময় বোরিং হয় না। চোখের চশমাটা লুকটাকে আরও বেশি করে সুন্দর করে তুলছিল। যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। এমনি সে, তোরই কেন জানি ওকে পছন্দ হলো না কে জানে। মিষ্টি তো খুব একবারে গদগদ হয়ে বলল, মিষ্টি, হুম হুম হুম, মিষ্টি ব্যাপার কি? তখন থেকে দেখছি থামছেই না কেউ প্রশংসা করতে করতে। একদিনে এত দূর? শ্রী তো মুচকি মুচকি হাসতে হাসতে বলল। মিষ্টি বলছে, না মানে শ্রী সত্যিই, ছেলেটা সত্যিই খুব ভালো, জানিস তো, খুবই ভদ্র। ওরকম অমায়িক ভদ্র ছেলে আর দুটো হয় না, আর হলেও খুব কম। আর পড়াশোনাতেও খুব ভালো। তোর খুব ভালো লাগবে। এই স্নেহার কথা শুনিস না, ও তো প্রজেক্ট করতে গিয়ে সারাটাক্ষণ শুধু ঘুমিয়েই কাটিয়েছে। ও আর কি বলবে? ওর পছন্দের ছেলেকে খুঁজে না পেয়ে ও একটা পেজও লিখেছে, কি না তাই সন্দেহ। সবই বুঝি। শ্রী তো বোঝার ভান করে বলে, দূর তোর এই বিরক্তিকরকে বাদ দে তো। শ্রী, কাব্যর বাড়িটা কেমন রে? নিশ্চয়ই পুরো রাজবাড়ির মতন বড়, 10-12টা চাকর আছে। আর কি ছিল রে বল না। ইস, আমিও যদি যেতে পারতাম কত ভালোই না হতো। পুরো 5-6 ঘন্টা ওকে দেখেই কাটিয়ে দিতাম। স্নেহা তো একবারে দাঁত বার করে হাসতে হাসতে বলল। শ্রী বোঝ, মা আমার, করণ জোহরের ফিল্ম না এটা, যে তাজমহলের মতন বাড়ি থাকবে, তাতে 10টা-12টা চাকর রাখা? কি মুখের কথা নাকি? ভীষণ সাধারণ একটা 3তলা বাড়ি। হ্যাঁ, আমাদের থেকে যথেষ্ট বড়, কিন্তু অতটাও বড় না। আর 10টা না, মাত্র 2টো কাজের লোক আছে। তবে হ্যাঁ, ঘরের ভেতরটা বড্ড সুন্দর। আর সব থেকে সুন্দর বাড়ির বাইরের বাগানটা। তবে হ্যাঁ, ওর বাবার সাথে পরিচয় হলো, ভীষণ ভালো মানুষ, নিজের ছেলের থেকে সম্পূর্ণ বিপরীত লোক। তবে ওর মাকে দেখলাম না, হয়তো কোথাও বেরিয়েছিলেন। ও, আর মিষ্টি, আকাশটা তোকে হাই বলতে বলেছে। কি? মানে কেন? হঠাৎ আকাশের প্রসঙ্গ আসায় মিষ্টি তো হতবাক হয়ে গেল। হাই মাই মাজারভা, হাই হাই হাই। আরও 1 ঘন্টা চললো 3 বন্ধুর এই টিস করা গল্প, এইসব চললো। তারপর তারা খাবার খেতে চলে গেল। কাল আবার যেতে হবে তাড়াতাড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু হলো আরেক কাণ্ড। শ্রী চুপচাপ স্নান সেরে সাধারণ একটা টপ আর জিন্স পরে নিল, আর ভিজে চুলগুলো খোলা ছেড়ে দিল। স্নেহা নিজের মেকআপ বক্স নিয়ে বসলো, এটাও রোজকার রুটিন। আর আশ্চর্যজনকভাবে এই প্রথমবার মিষ্টি বসলো নিজের ড্রেস চয়েস করতে। একটা করে পরছে আর খুলছে, আবার পরছে আবার খুলছে। চুলটাকে এই নিয়ে 3বার খুলে আসছে আর বেঁধেছে। সাধারণত ওর ছোট ছোট কাঁধ অবধি পড়া চুলগুলো খুলে রাখে, কিন্তু আজ কোনো এক আশ্চর্যজনিত কারণে সেগুলোকে বাঁধার চেষ্টা করেই চলেছে, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। শ্রী আর স্নেহা ওকে দেখে একদিকে যেমন আশ্চর্য হচ্ছে, তেমন মিটিমিটি হাসছে। তাও একজনকে শেষমেশ মন ধরল, মিষ্টি রানীর এই প্রথমবার। ভাবা যায়। 3জন রেডি হয়ে বেরিয়ে গেল যে যার গন্তব্যে। শ্রী বাস স্ট্যান্ডে গিয়ে দেখে রৌদ্র এখনো আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পরই হঠাৎ খেয়াল করলো, দূর থেকে একটা বাইক এসে ওর পাশে দাঁড়ালো। লোকটা হেলমেট খুললো, তবে আচমকা এভাবে লোকটার এসে দাঁড়ানোয় শ্রী একটু ভয় পেয়ে গেছিল। বাইক নিয়ে লোকটা ওর সামনে এসে দাঁড়াতে চমকে ওঠে শ্রী। হেলমেটটা খুলতেই দেখে ওর সামনে রৌদ্র এসে দাঁড়িয়েছে। কিরে, তুই আজ বাইকে? আমি তো ভাবলাম আমার একসাথেই বসে যাব। আমাকে আবার একা যেতে হবে নাকি? আরে পাগলি, বাসে কেন যেতে হবে তোকে? বাইকে ওঠ। বাইকটা ঘরে পড়েই থাকে বেকার। কলেজে বাবা আসতে দেয় না, কারণ ওদিকে রাস্তাঘাট ভালো নয়, প্রায় 1-2টো দুর্ঘটনা লেগেই থাকে। তাই আজ সুযোগ পেয়ে বের করলাম এটা। তাড়াতাড়ি চাপ। ওকে চ, তবে সাবধানে, ফেলবি না কিন্তু আমাকে। শ্রী তো হাসতে হাসতে বলল।
রৌদ্র হেসে উঠল। কিরে, আজ ওরা আসবে না? খাবার টেবিলে প্রশ্ন করলো কাব্যের বাবা। কাব্য ফোন থেকে মুখ না উঠেই বলল, আসবে আসবে, তবে তোমার অফিস যাওয়ার পর আসবে। ও বাবা, ভাবলাম প্রত্যেকের সাথে দেখা করে যাব। কাব্যের বাবা তো একদম নিরাশ হয়ে গেল। টোস্টটা মুখে ঢোকাতে ঢোকাতে কাব্য বলল, ওই জন্যই তো দেরিতে আসতে বলেছি। তুমি আর ওই দুটো বাঁদর একসাথে থাকলে ওদের সামনে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। কাল পাত্রী বানিয়েছিলে, আজ আবার না জানি কি না বানিয়ে দাও। ওদের সামনে? হুম মানে ঠিক কার সামনে নিজের সম্মান বাজাতে চাস তুই কাব্য? আমাদের বল, আমরাও শুনি একটু। ফাজিল হাসি হেসে আকাশ বলল। কাব্য বলল, তোরাও বের হ আজ, তোদেরও থাকার কোনো প্রয়োজন নেই। সবাইকে বের করে দে তারপর। আকাশের মুখের কথাটা শেষ হওয়ার আগেই কাব্য হাতের সামনে একটা আপেল ছুঁড়ে মারল আকাশের দিকে। থামবি তুই? কোন ঘটনায় তোদের এসব উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে? ওর বাবা অফিসের জন্য বেরিয়ে যেতেই কাব্য, আকাশ আর মোটু গিয়ে দাঁড়ালো ছাদে। কাব্য, শোন না, আকাশ বলল। কি চাই আবার? বলছি একটা নম্বর জোগাড় করে দে না। ফার্স্ট ইয়ারের তোর কাছে তো সবার ডিটেলস আছে, দে না প্লিজ। আকাশ খুব কাকুতি করে বলল। কাব্য বলল, তুই আবার শুরু করলি? কবে ভদ্র হবি বলতো? কতদিন এই ছোটো লোকের মতো অন্য কোথা থেকে নম্বর জোগাড় করে মেয়েটাকে ফোন করে হাই তুমি খুব সুন্দরী এসব বলে বেড়াবি শালা? কখনো তো সামনে থেকে নিজে গিয়ে নম্বর চাইতে পারিস। দিলে দেবে আর না দিলে না দেবে। আর সব থেকে বড় কথা, নম্বর নেয়ারই কি দরকার? আকাশ বলল, শোন, তোর মতো সবাই হলে কলেজের মেয়েরা প্রেমিকহীনতায় ভুগত। আর নম্বর চেয়েও কি লাভ? যার সাথেই কথা বলতে যাই সেই বলে কোন আকাশ, কাব্যের বন্ধু? প্লিজ আমাকে কাব্যের নাম্বারটা দেবে? ওকে একটু বলবে যে আমি ওকে পছন্দ করি, প্লিজ 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 আকাশ। এবার তুই বল আমি কি করব? কাব্য বলল, কিচ্ছু করতে হবে না, শুধু এরকম গায়ে পড়া মেয়েদের থেকে 10 হাত দূরে থাক। পছন্দ যাকে হওয়ার এমনিই হবে, তার জন্য এত তোড়জোড় করতে হবে না। ঠিক বলেছিস, যেমন আমার খাবার দেখলেই ভিতর থেকে অনুভূতি আসে, ঠিক ওরকম বল। মোটু তো একদম ঠিক খাবারের কথাই চলে এলো। চুপ শালা। কাব্য এবার ওইসব বলার জন্য নম্বর চাই না, সত্যি, এবার একটু জ্বালানোর জন্য চাইছি। আরে শ্রীয়ের বন্ধু আছে না, ওই যে কি নাম, মিষ্টি, প্লিজ ওর নাম্বারটা দে না। এবার তো আরই দেব না। আর মেয়েটা যথেষ্ট ভালো, ওকে জ্বালানোর জন্য তোকে নাম্বার দেবো আমি? শখ কম না তো তোর? মেয়েটা ভালো? ভাই তুই ওকে চিনিস না, পুরো বিচুটি পাতার মতন, যেখানে লাগবে একদম জ্বালিয়ে দেবে। হঠাৎ নিচ থেকে হাসির শব্দ শুনে ওরা তিনজনই নিচের দিকে তাকালো। রৌদ্র আর শ্রী হাসছে। শ্রী সবে গাড়ি থেকে নেমেছে, কোনো একটা বিষয় নিয়ে দুজন হেসেই চলেছে সেই থেকে। বাইকটা দেখ কাব্য, চরম দেখতে। মোটু তো একদম কাব্যকে বলল। ভাই, এদের দুজনের মধ্যে গ্যারেন্টি কিছু একটা চলছে, কিন্তু বেটারা বলে না। সারাদিন একসাথে থাকে জানিস এরা, তবে দুজনকে দেখতেও চরম লাগে একসাথে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতবার একটা নিউজ আমার কাছে এখনো এলো না, এত বড় একটা নিউজ কলেজের। নিচের দিকে তাকিয়ে কথাগুলো আকাশ বলছে। হঠাৎ করে কাব্য পাশ থেকে বলল গম্ভীর কণ্ঠে, নিচে নেমে আয়, অনেক দেখেছিস। ভিতর থেকে শ্রী দেখে আজ প্রায় ওরা প্রথম এসেছে, এসে থেকে হেসেই যাচ্ছে। কিন্তু শ্রীর মুখের এই স্নিগ্ধ নির্মল হাসিটা যে কারোর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, সেদিকে ওর ভ্রূক্ষেপই নেই। একে একে সবাই এসে হাজির। আজও একইভাবে চলছে পড়া, আর একই ভেবে চলেছে শ্রী আর কাব্যকে এড়িয়ে চলা। অবাক করার বিষয়, আজকেও চারিদিকে খুঁজেও কাব্যের মাকে কোথাও দেখতে পেল না। মোটু আর আকাশও আজ ওদের প্রজেক্টে হেল্প করেছে ওদেরকে, তবে হেল্প করেছে কম, কথা বলেছে বেশি। মাঝখানে 10 মিনিট হাতে সময় পেয়ে শ্রী জিজ্ঞেস করছিল আকাশকে, আপনারা এখানেই থাকেন? দাঁত বার করে আকাশ বলল, আরে না না, তবে আমরা এখানেই থাকি বলতে পারো। আমরা শুধু শোয়ার সময় বাড়ি যাই, মাঝে মাঝে তো সেটাও যাই না। শ্রীয়ের ইচ্ছা হলো কাব্যের মায়ের নিয়েও জিজ্ঞেস করতে, কিন্তু তার আগেই কাব্য ফিরে এলো। কিছুক্ষণ পর বাইরের দরজা দিয়ে ঢুকলো মুগ্ধ চৌধুরী। বাবা, তুমি এত তাড়াতাড়ি? শরীর ঠিক আছে তো? এত তাড়াতাড়ি বাড়িতে নিজের বাবাকে দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করে কাব্য। ওর বাবার ছোট্ট একটা আঘাতেও ওর মন বিচলিত হয়ে ওঠে।
ছেলেকে আশ্বস্ত করে কাব্যের বাবা বলল, হ্যাঁ রে, আমি একদম ফিট, কাজ ছিল না কোনো, তাই চলেই আসলাম। ঠিক আছে, আমি যা গিয়ে কাজ কর, আমি ওপরে যাচ্ছি ফ্রেশ হতে। বাই সবাইকে। কথাগুলো বলি শ্রী গিয়ে উঠে চলে যান সিঁড়ি দিয়ে মুগ্ধবাবু। আজও শ্রী এর একই ব্যবহার। কাব্য অনেকক্ষণ ধরে ভেবেছে নিজেকে ঠিক রাখবে, কিন্তু এই মেয়েটা ওর ধৈর্যের রীতিমতো পরীক্ষা নিয়ে যাচ্ছে। এভাবে নিজেকে বেশিক্ষণ নিয়ন্ত্রণে রাখা ওর পক্ষে সম্ভব হবে না। কিন্তু আসল বিপদটা বাঁধল অন্য জায়গায়। সবাই তখন কাজ শেষ করে যে যার মতো বেরোনোর জন্য তৈরি হচ্ছে। রৌদ্র আর শ্রীর তখন একটা লেখা বাকি, তাই ওরা লিখেই যাচ্ছে। সোফাতে বসে আছে আর রৌদ্র, দুজন পাশাপাশি ওরা। কাব্য একটা লেখা পড়তে পড়তে অন্যমনস্কভাবে শ্রীয়ের পাশে গিয়ে বসেছিল। কারোর মন সেদিকে নেই, যে যার মতো নিজের কাজ করেই যাচ্ছে। আর এদিকে শ্রীয়ের খোলা চুলগুলো অনবরত কাব্যের মুখে লেগে কাব্যের মনোযোগ নষ্ট করছে। কাব্য এই নিয়ে 1000 বার হলো চুলগুলো মুখ থেকে সরালো। শেষে রীতিমতো বিরক্ত হয়ে কাব্য চিল্লে ওঠে, নিজের চুলগুলো সামলে রাখতে পারো না? আচমকা ওর গলার আওয়াজে সবাই চমকে উঠল। শ্রী, রৌদ্র টেবিলে বসে থেকে কাব্যর বাবা, আকাশ, মোটু সবাই। কাব্যের বাবা আছে বলে নিজেকে যথেষ্ট সামলে রাখছিল শ্রী এই লোকটার সামনে, কিন্তু আজ আর না। আজ শ্রী নিজেকে সামলে রাখতে পারল না। একদম দাঁড়িয়ে উঠে শ্রী বলল, কোথায় চুলগুলো সামনে রাখবো আপনি বলুন মিস্টার গদ্য। কাব্য তো রীতিমতো রেগে গেল। ফার্স্ট অফ অল, ওটা গদ্য না, নামটা ভদ্রভাবে উচ্চারণ করো। আর চুলগুলো রেখেছো কেন যদি সামলে নাই রাখতে পারো? তোমার চুল অন্য লোকের মুখে গিয়ে পড়ছে, আর তোমার কোনো হুঁশই নেই। চুলগুলো তো আপনার জন্য কেটে রাখে আসতে পারবো না বাড়িতে? আর অন্য লোকের যখন এতই সমস্যা, এতক্ষণ সে গোটা ঘর ছেড়ে আমার পেছনে বসতে গেছে কেন? নিজে বসতে জানে না, আর আমার দোষ। কাব্য তো রেগে গেল, উঁচু গলায় বলল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলছো? আর কোন মুখে বলছো এসব কথা? যে কিনা লোকের ভরসায় প্রজেক্ট করতে আসে, তার মুখে এসব মানায় না। তোমার মতো স্টুডেন্ট আমার গ্রুপে চাই না, যে কিনা গোটা প্রজেক্টটা লোকের ভরসায় চালাচ্ছে। পরীক্ষাতেও পাশ এইভাবেই করো, তাই না? খুব ভালো করে চিনি তোমাদের মতন মেয়েদের আমি। শ্রী কাব্যের দিকে আঙুল তুলে বলল, আমি পরীক্ষাতে 50 নম্বর কম পাবো তাও ভালো, কিন্তু আপনার মতন লোকের কাছে কোনোদিনও সাহায্যের জন্য আসবো না। আপনার মতো আত্ম অহংকারী লোকের কাছ থেকে না শিখলে আমার এমন কিচ্ছু যায় আসবে না, মিস্টার কাব্য চৌধুরী। কথাগুলো বলি শ্রী গটগট করে বেরিয়ে গেল দরজা দিয়ে। রৌদ্র তো পেছন থেকে যেতে যেতে বলল, আরে শ্রী দাঁড়া দাঁড়া। ওরা দুজন চলে যাবার পর কাব্য, তুই একদম না আকাশ, আমার মুড নেই এখন, এখন একদম না। মুগ্ধ চৌধুরী পুরো ঘটনাটা দেখেছিলেন চুপচাপ। প্রথম দিকে বেশ মজা লাগছিল দুজনের খুনসুটি দেখতে, কিন্তু তার ছেলেটা মাঝে মাঝে রাগের মাথায় এমন কিছু বলে ফেলে, মেয়েটাকে এভাবে বলা ঠিক হয়নি এতগুলো লোকের সামনে। তবে রাগ নিশ্চয়ই অন্য কোথাও হয়েছে। শ্রী দাঁড়া, কোথায় যাচ্ছিস? প্লিজ আমাকে যেতে দে রৌদ্র। লোকটা ভাবে কি নিজেকে? যা চাই তাই বলবে আর আমিও সহ্য করব? যেগুলো বললো সেগুলো বাহানা। আমি থাকলেই লোকটার প্রবলেম, আর আমি কার ভরসায় এসেছি এখানে? কি বলে গেল? হয়তো তুই আমাকে প্রশ্ন করছিলি, তার বদলে তাই বলেছে। বেশ করেছি, প্রশ্ন করেছি তো। আমার যাকে ভালো লাগবে তাকে প্রশ্ন করব। ওকে আমাকে বলার আমার কি করব না করব সেটা কি করা উচিত ওকে আমাকে বলার। কিন্তু রৌদ্র প্লিজ, এখন না, ভালো লাগছে না। রৌদ্রের মুখের কথা মুখেই থামিয়ে দিয়ে শ্রী বলল, আচ্ছা চ, বাড়িটা অন্তত ছেড়ে দিই তোকে, রাগের মাথায় যাস না। পুরো রাস্তাটা শ্রী চুপচাপ এলো, একটাও কথা বলেনি রৌদ্রর সাথে। ওর বাড়ির সামনে আসতেই রৌদ্র বলে ওঠে, শ্রী শোন। শ্রী ঘুরে দাঁড়াতেই রৌদ্র বলে, শ্রী একবার মাথা ঠান্ডা করে ভাব প্লিজ। এখনই ভাবতে হবে না, বাড়িটা যা, ফ্রেশ হ, তারপর ভাব। কিন্তু মাথায় রাখ, 50টা নাম্বার কিন্তু কম না। আর কাব্য কথাগুলো কিন্তু অন্য কারণে বলেছি, আমার যতদূর মনে হয়। রৌদ্র প্লিজ, আমার ভালো লাগছে না, টপিকটা আমার বন্ধ করি এখন। আচ্ছা ঠিক আছে, যা ঘরে যা, টাটা। আর কাল কি করবি আমাকে ফোন করে একবার জানিয়ে দিবি। ঘরে ঢুকে স্ত্রী দেখলো মিষ্টি, স্নেহা কেউই এখনো আসেনি। ভালোই হলো, ও এমনিতেও চাইছিল ও এখন কারোর সাথে কথা না বলতে। আর এখন একা থাকতে ইচ্ছে করছে, একদম একা, ভালো লাগছে না কিচ্ছু। কাব্যের কথাগুলো কানে বাজছে এখনো।
চুপচাপ নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল শ্রী। কখন চোখ লেগে গেছে ও নিজেও বুঝতে পারেনি। ঘুম ভাঙল সকালবেলায় পাখির ডাকে। উঠে দেখে 9টা বাজে। 10টা থেকে ওদের প্রজেক্টের কাজ, আর ও এতক্ষণ ঘুমোচ্ছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতেই মনে পড়ে গেল কালকের ঘটনাগুলো। মিষ্টি আর স্নেহাকে খুঁজতে বাইরে বেরিয়ে দেখে দুটো রেডি হচ্ছে যে যার মতো। কিরে, আমাকে ওঠাসনি কেন আজ? আর তোরা কখন এসেছিস রাতে? শ্রী তো চোখ ডলতে ডলতে সোফায় গিয়ে বসে। আমরা ওই 7টার দিকেই ঢুকে গেছি। আরে আমরা ভাবলাম তুই তো এতক্ষণ ঘুমাস না, তাই হয়তো তোর শরীর খারাপ হতে পারে, তাই আর ডাকিনি। তাই বলে আমাকে ওঠাবি না? না মানে, সত্যি করে বল। আসলে রৌদ্র ফোন করেছিল আমাদের, ও সবটা বলে দিয়েছে, তাই তোকে ওঠাইনি। ও বলল তোর ঘুমের দরকার, তাড়াতাড়ি মাথা টাথা একবারে ব্যথা করবে না হলে। তুই কি যাবি আজ? না, আমি করব না প্রজেক্ট, তোরা যা। কিন্তু শ্রী, রৌদ্র বলল। মিষ্টি, আর কোনো কথা না, খুব মাথা ব্যথা করছে আমার। তোরা আয়, তারপর কথা বলবো। যা এবার, টাটা, তাড়াতাড়ি যা তোরা। ওদের কোনো রকমে ঘর থেকে বের করে শ্রী হাঁপ ছেড়ে বাঁচে। ও আর কোনো মতেই যাবে না কাব্যের বাড়িতে। কিভাবে ও ওই ছেলেটাকে ভালো ভাবতে পারে কে জানে। কিভাবে 5 মিনিটের জন্য হলেও এই ছেলেটাকে ভালো লাগতে পারে। ছি। এদিকে রৌদ্র বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অনবরত ফোন করেই চলেছে শ্রীকে। ও খুব ভালো করেই বুঝতে পারছে শ্রী আর কাব্য দুটোই জেদি, কেউ কারোর সাথে 1 ইঞ্চিও কম না। উফ। এদিকে কাল শ্রীর যাওয়ার পর থেকে কাব্য কারোর সাথেই কথা বলেনি। যতবার আকাশ আর মোটু গেছে ততবার ওদের বের করে দিয়েছে, এই বলে যে ওর এখন মেজাজ বিগড়ে আছে। কাব্য, নিচে আয়, সবাই চলে এসেছে। নিচে এসে সবার সাথে দুজনকে দেখতে না পেয়ে চোখের মধ্যে যে ছোট্ট আশার আলোটুকু ছিল সেটাও নিভে গেছে কাব্যর। মাঝে মাঝে মানুষ নিজের ভুল মানতে না চাইলেও মানুষের বিবেক যথেষ্ট অবগত থাকে নিজের সমস্ত ভুল ঠিকের ব্যাপারে। আশেপাশের কাউকে কিছু বুঝতে না দিয়ে রোজকার মতো পড়ানো শুরু করে দিল। কিন্তু যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, স্বাভাবিক কিছুতেই হতে পারছিল না কাব্য। এই স্বাভাবিক থাকার চেষ্টাটা বড্ড কঠিন, কারণ স্বাভাবিক সময়ে স্বাভাবিক থাকার জন্য মানুষকে আলাদা করে কাঠখড় পোড়াতে হয় না। কিন্তু অস্বাভাবিক সময়ে নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য যে নাটকটা করতে হয়, সেখানেই ধরা পড়ে যায় তার অস্বাভাবিকতা। কাব্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ পড়ানোর মাঝে রৌদ্রকে দরজা দিয়ে ঢুকতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। কিন্তু রৌদ্রকে একা আসতে দেখে সব আশায় কেউ যেন 1 বালতি জল ঢেলে দিল। রৌদ্রের আসতে আজ সত্যিই দেরি হয়ে গেছে। বাসস্ট্যান্ডে শ্রীর আশায় বেচারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু ওর পাহাড় সমান জেদের কাছে হেরে গিয়ে শেষ পর্যন্ত একাই আসতে হয়েছে। পরপর 2 দিন এভাবেই কাটলো। শ্রীয়ের দিন কাটলো একা ঘরে বসে বসে, আর কাব্যের দিন কাটলো অপেক্ষায়। তবে সেটা সবার চোখের অগোচরে, সবার চোখের সামনে এসে নিজেকে যথাযথ স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করছিল। সবার চোখে ফাঁকি দিতে পারলেও একটা চোখে ফাঁকি দিতে পারেনি কাব্য। সে খুব ভালো করেই জানে তার ছেলে নিজের ভুলের মাসুল নিজেই দিচ্ছে। কারোর সামনে নিজের দোষ স্বীকার না করলেও মুগ্ধ চৌধুরী তার ছেলেকে চেনেন। সে ঠিকই জানেন যে তার ছেলে ঠিক কতটা অনুতপ্ত। সেদিন সবাই চলে যাওয়ার পর চৌধুরী ছাদে গিয়ে দেখে কাব্য চুপচাপ দাঁড়িয়ে আছে। ছেলের কাঁধে হাত রেখে সে জিজ্ঞেস করে, কাব্য, মনে আছে ছোটবেলায় একবার তুই একটা ছেলেকে স্কুলে মেরেছিলিস? তারপর প্রিন্সিপাল তোকে ডেকে পাঠিয়েছিল, তখন তুই কিছুতেই যেতে চাইছিলিস না। তখন আমি কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ। তাহলে ভুল করে সেখানে পালিয়ে গিয়ে তো কোনো লাভ নেই। ভুল করে সেটার মুখোমুখি দাঁড়ানোটাই তো জীবন। একটা মানুষের জীবনে মানুষ কখনো সব কিছু ঠিক করতে পারে না। কিছু ভুল করে, কিছু ঠিক করে, কিন্তু ভুল করে সেটা থেকে কিছু শেখাটাই জীবন। তোর মা বলতো জানিস, যে আমার যখন বিপদের মুখোমুখি মাথা উঁচু করে দাঁড়ায়, তখন বিপদও 2 কদম পিছিয়ে দাঁড়ায়। তুমি কি আমাকে বলছো যে দোষটা আমার? তাই তো বাবা? না, আমি আমার ছেলেকে কিছু মনে করাচ্ছি না। কে দোষী আর কে নির্দোষ সেসব নিয়ে আমার কিছু যায় আসে না কাব্য। রাত অনেক হয়েছে, খেয়ে নিবি চ। কাল তো আবার কলেজ আছে নাকি? সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলল মুগ্ধ। চলো। পরের দিন কলেজে ঢুকে কাব্য দেখে আকাশ, মোটু কেউ আসেনি। ও অনেকবার ভাবে মিষ্টিকে ডেকে পাঠাবে, তারপর শ্রীকে বলবে আসার জন্য, কিন্তু মিষ্টি বা স্নেহা বা আকাশ কারোর দেখা নেই।
যেদিন দরকার পড়ে এই দুটোর একটাও থাকে না। এবার ওই মেয়েটাকে কোথায় পাবো? আর পেলেও বা উনি তো এক বুঝতে আর এক বুঝবেন। আর সব থেকে বড় কথা, বোঝার বা শোনার জন্য সামনে দাঁড়িয়ে 5 মিনিট সামনের লোকটার কথাগুলো শুনতে তো হয়, কিন্তু উনি তো শোনার চেয়ে বলেন বেশি। আমার ভাগ্যেই পড়ে এসব, বিড়বিড় করে বলেই যাচ্ছে কাব্য। লাইব্রেরিতে শ্রীকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে শ্রী আর রৌদ্র সেখানে বসে বই পড়ছে আর হাসছে। আবার সেই অসহ্যকর দৃশ্য আমার সামনে এলে মনে হয় মেয়েটার মুখে একসাথে কেউ নিম, করলা, কালমেঘ পাতা ঢুকিয়ে দিয়েছে। হঠাৎ পেছন থেকে আকাশকে দেখি কাব্য যেন হাতে চাঁদ পেল। ওকে দেখেই বলে উঠল, এতক্ষণ একটা কাজের কাজ করেছিস। আমি আমি আবার কি করলাম? আর এমন খুশি হচ্ছিস যেন মনে হচ্ছে হারানো বউকে খুঁজে পেয়েছিস। আকাশ তো একবারে টোন কেটে বলল, বাজে কথা কম বক আকাশ, চ পড়বি চ। আকাশকে প্রায় টানতে টানতে লাইব্রেরিতে ঢুকিয়ে বলে কাব্য, আমি পড়বো না। তুই পড়বি না, তোর ঘাড় পড়বে। ওরা গিয়ে শ্রী আর রৌদ্রদের পেছনে বসলো। কিছুক্ষণ পর হঠাৎ পড়ার ফাঁকে কাব্য স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরে বলে উঠল, জানিস আকাশ, আজ আমাদের প্রিন্সিপাল স্যার ডেকে পাঠিয়েছিলেন। জানিয়ে দিয়েছেন যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে প্রজেক্টের কাজে সহযোগিতা করবে না, তাদের শুধুমাত্র 50 নম্বর নয়, গোটা 100 নম্বর কাটা যাবে, আর তার সাথে ট্রিপও ক্যান্সেল। কিন্তু আমি কাব্যের কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না আকাশ। তাই বলতে গেল, কিন্তু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন আকাশ। ফাইনাল এক্সামের পার্সেন্টেজটা এই প্রজেক্টের ওপর অনেকটা নির্ভর করছে। তাই প্রজেক্টের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। কিন্তু আমাকে কেন বলছিস তুই? আমি কি করলাম? বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে কাব্য বলে, চুপচাপ চল, এখন ক্লাস আছে আমাদের। তারপর আবার টানতে টানতে বের করে নিয়ে চলে আসে আকাশকে। বেরোনোর সময় আকাশ খেয়াল করে তাদের সামনে বসে থাকা শ্রী আর রৌদ্রকে। এতক্ষণে তো আকাশ বুঝতে পারে কাব্যের এত কথা বলার কি কারণ। সোজাসুজি কথা বলবে না, তাই এই উপায় অবলম্বন করলো। ওকে মুচকি মুচকি হাসতে দেখে লাইব্রেরি থেকে বেরিয়ে কাব্য চেঁচিয়ে ওঠে, কি হলো, হাসছিস কেন? আকাশ মুখটাকে যতদূর সম্ভব গম্ভীর করে উত্তর দেয়, না না কিছু না তো, কি হবে, কিছুই না। খানিকটা সামনে এগোতেই আকাশ আবার বলে ওঠে, বলছি কাব্য, প্রিন্সিপাল স্যার আজ তোদের কখন ডাকলো রে? আজ তো প্রিন্সিপাল আসেইনি। এসেছিল নিশ্চয়, আর না হলে আমি বলবো কেন? আকাশের দিকে না তাকিয়েই কাব্য ওই কথাগুলো বলল। একদম আকাশ তো পুরো ফাজিল হেসে বলল, সেই তো ভাবছি। কি ভাবছিস? না 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 কিছু না, চ চ চ, আমাদের না ক্লাস আছে। কথাটা বলি আবার এক দফা হেসে ওঠে আকাশ। দেখলি তো, শুনলি তো তুই, কথাগুলো আমাকে কেমন শুনিয়ে দিয়ে গেল। ও ভাবছে ও ভয় দেখালে আমি দৌড়ে দৌড়ে ওর বাড়ি চলে যাব প্রজেক্ট করতে। 100 কেন, 200, 300, এমনকি 500 নাম্বার চলে গেলেও আমি যাব না ওই কাব্যের না গদ্যের বাড়িতে। আমাকে আবার অপমান করার প্ল্যান করছে সব, আমি সব বুঝি। শ্রী তো পুরো রেগে আগুন হয়ে যাচ্ছে আর বলেই যাচ্ছে। রৌদ্র বলল, হায় রে, তোরা কেন যে এত বুঝিস। কি কি বললি তুই? না না কিছু না, মানে শ্রী, ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার, আর ছেলেটা তো তোর ভালোর জন্যই বলল। রৌদ্র, আরে আস্তে, এত জোরে চিল্লাস না, এটা লাইব্রেরি। চারিদিকে সবার তাকানোতে শ্রী বুঝতে পারে আওয়াজটা একটু বেশিই জোরে হয়ে গেছে। তাই ক্রমাগত আস্তে করে, রৌদ্র, তুই আমার বন্ধু নাকি ওই কাব্যের? নিশ্চয় তোর বন্ধু শ্রী, কিন্তু ও তোর খারাপ চাই না, এইটুকুও বিশ্বাস কর। করবো না বিশ্বাস? আচ্ছা, ওর ওপর না করিস, আমার ওপর কর। আমি তো বলছি, আমি তো থাকবো তোর সাথে, চ না রে। ওকে। রৌদ্র তো খুশি হয়ে হাসতে হাসতে দাঁত বার করতে করতে দুজনাই চলে গেল। দেখা যাক, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামীতে দেখা যাক শ্রীর কি মান ভাঙলো, সে কি সব কিছু ভুলে প্রজেক্টের জন্য আবার কাব্যের বাড়িতে প্রজেক্ট করতে যাবে। দেখা যাক
আগামীতে ওদের এই মান অভিমানের পর্বগুলো মিটে ভালোবাসায় রূপান্তরিত হয় কিনা, নাকি আদেও কি হয়, আর রৌদ্র শেষ অবধি রৌদ্রের কি হয় সবই দেখা যাবে। খুবই ট্র্যাজিক পয়েন্ট আসতে চলেছে এবং গল্পটা খুবই সুন্দর হতে চলেছে। শুনতে থাকুন, পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে। ধন্যবাদ।